মানে আমাদের যে সংবিধানটা এক্সিস্টিং আছে এটা কি অচল হয়ে গেছে, যে কারণে রিফর্ম দরকার? 1972 সালের সংবিধান বলা হয় সেই কালে প্রণীত ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম প্রোগ্রেসিভ একটা সংবিধান। ওইটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে সংস্কারের যে আলাপ, সেই আলাপ সেটি বাধা হবার কথা নয়। সংবিধান একটা জাতির হ্যাপিনেসের উৎস। আমাদের সংবিধানে এখন পর্যন্ত বোধহয় 17টি সংশোধনী হয়েছে। সেগুলো কি খুব বেশি মানুষের স্বার্থে হয়েছে নাকি আসলে ব্যক্তির স্বার্থে হয়েছে? বেশিরভাগ সংশোধনী একে অপরের বিপরীত, একটার জবাবে আরেকটা। আপনি দেখেন 4th-এর বিপরীতে 12th। বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংবিধানটা হেনস্থার শিকার হয়েছে রাজনীতিক, বিচারপতি এবং সামরিক শাসকদের দ্বারা। সংবিধানের কোন জায়গাটাতে চেঞ্জ চান? ইনস্টিটিউশনাল ভার্চুওসিটির জায়গাগুলো। জাতীয় ঐকমত্য 90-এর মতো হয়ে দেন যে সংসদ নির্বাচিত হবে, তারা এই সংশোধনী বলি, সংস্কার বলি, সেটা করতে পারে। 7 মণ ঘিউ হবে না, রাধাও নাচবে না। টিবিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ। ডক্টর বিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান। বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএস। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গত কিছুদিন ধরে সংস্কার বিষয়ক আলোচনা করছি। এই জন্যই, যেহেতু আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি। আপনি আইনের অধ্যাপক, আপনার সংবিধান বিষয়ক বিশেষজ্ঞদের একজন, সেই পার্সপেক্টিভে আপনার সাথে সংস্কারের অন্যান্য বিষয়ের পাশাপাশি মূলত সংবিধানকে ফোকাস করে একটু কথা বলতে চাই। এবং এই সংস্কারের একটা বড় জায়গা বা প্রধানতম জায়গাই হচ্ছে সংবিধান। এবং সংবিধান সংস্কারের জন্য নানা রকম মতামত আছে, নানা রকম পক্ষ বিপক্ষ আছে। তো আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আমাদের যে সংবিধান আছে, যেটা আমরা 72-এর সংবিধান বলি, এই সংবিধানের সমস্যা কোথায়, যে কারণে আমাদের এই সংস্কারের প্রশ্নটি আসছে? আচ্ছা, প্রথমত আমি বলি যে অনেকদিন পরে আপনার সঙ্গেই আমার এই প্রথম আবার একটা টিভি অ্যাপিয়ারেন্স হচ্ছে। এবং এই সংবিধানের আলাপ কিন্তু খুব বেশি পরিণত না আমাদের দেশে। আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা সংবিধানের ছাত্র আছি বা সংবিধান আমাদের প্রিয়তার জায়গায় আছে, সেই আলাপটা কিন্তু খুব গঠনমূলক যে হয়, সবকিছু কেমন যেন ছাড়া ছাড়া হয়ে যায়। সেই অনুভূতি থেকে আমি কিন্তু এই প্রোগ্রামের আলাপটাকে অত্যন্ত সমীহের চোখে দেখি এবং পরিশীলনের একটা জায়গা হিসেবে দেখি। আপনি সংস্কার শব্দটি ব্যবহার করেছেন, ইংরেজিতে আমরা বলছি রিফর্ম। রাইট। রিফর্মের ব্যাপারটা এত কঠিন, এটি কিন্তু সহজ একেবারে পানির মতন কোনো বিষয় নয়। ভারতের একজন নমস্য বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে জাস্টিস V.R. কৃষ্ণ আয়ার। তিনি বলছেন, রিফর্মিং ল ইজ সামথিং ফ্ল্যাটেনিং এ করুগেটেড আয়রন। হ্যাঁ, যে ফ্ল্যাটেনিং উইথ হ্যামার, মানে হাতুড়ি দিয়ে করুগেটেড আয়রন, ঢেউ খেলানো টিন লোহে যে সমান করার মতোই কঠিন ব্যাপার। তো সংস্কার এত কঠিন ব্যাপার। আর একটা হলো, রিফর্ম শুধু নিজেই কাজ করে না, রিফর্মটাই শেষ না। মানে ইট ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ। 3টি শব্দ আমার সঙ্গে একসঙ্গে উচ্চারণ করতে হবে। এটা হলো রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, মানে হ্যাঁ, 3টা ফর্ম। মানে দেয়ার আর 3 ফর্মস অফ গভর্নমেন্ট: রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। আমি রিফর্মটা করব, সুন্দর একটা রিফর্ম হতে হবে, তার উপরে আমল করতে হবে, পারফর্ম করলেই সমাজটা ট্রান্সফর্ম হবে। আচ্ছা। তো আমার ধারণা রিফর্মের আলোচনা আমাদের সেই 1972 সাল থেকেই জারি ছিল, আছে। কিন্তু প্রবাবলি আমাদের নম্বরটা পারফরমেন্স এবং ট্রান্সফরমেশন এই জায়গাটাতে খামতি রয়েছে। আপনাকে আরেকটা রেফারেন্স, মানে এখন আমরা তো এক ধরনের ট্রান্সফরমেশনের কথা বলছি, বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে একটা নতুন আকাঙ্ক্ষা এসেছে, এবং সেই কারণেই তো এই রিফর্ম যে বিষয়, শুধু সংবিধান না, আরো অনেকগুলো জায়গাতেই, হ্যাঁ,
এমনকি আমরা যে আমরা গণমাধ্যমে কাজ করছি আমাদেরও রিফর্মের জায়গা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে একটা কমিশন হয়েছে। কিন্তু মানে আপনি তো বলছিলেন মানে আমাদের যে সংবিধানটা এক্সিস্টিং আছে এটা কি অচল হয়ে গেছে যে কারণে রিফর্ম দরকার, নাকি আসলে এটার মধ্যে উপাদানগুলো এরকম যেটা রিফর্ম দাবি করে, স্পেশালি আফটার 50 ইয়ার্স? আচ্ছা, আপনার এই প্রশ্নে একটা ইনভাইটেশন আছে, বা আরো যদি একটু খোলসা করে বলি, এখানে একটা টেম্পটেশন আছে, যে এই যে অচলতা, সরলতা, সচলতা, এই ব্যাপারটা, এই যে ঘুমায়াছিলাম ভালো জায়গা দেখি বেলা নাই, কোন বা পথে নিতাইগঞ্জ যাই। সংবিধানটা হচ্ছে নিতাইগঞ্জ, একটা স্মরণ দ্বীপ। আমরা আগে বলতাম যে সোনার বাংলা, দিস ইজ এ ড্রিম। এই ড্রিমটা আমরা যখন 1971 সালে আমাদের মানুষজন রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা নতুন জাতি গঠন করেছি, মূলত সাংবিধানিকতার জন্যই জাতিটা গঠন করেছি। এবং 1972 সালের সংবিধান বলা হয় সেই কালে প্রণীত ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম প্রোগ্রেসিভ একটা সংবিধান। মানে আমি এই অর্থে বলছি, যতই আপনি মানে আধুনিক সময়ে যাবেন, হয়তো ওই মুহূর্তে যারা আগে রাষ্ট্রগুলো ছিল তারা 50 বছর 100 বছর আগে, সো আপনি যখন 71 সালে একটি রাষ্ট্র গঠন করে 72 সংবিধান করছেন, তো সে তো ওই সময়কার প্রেক্ষাপটে প্রোগ্রেসিভই হওয়ার কথা। রাইট, প্রোগ্রেসিভই। এবং আমরা ওই যে স্মরণদ্বীপ, ওই যে নিতাইগঞ্জ, সম্ভবত ওখানে পৌঁছতে পারিনি কখনো। আমি সংবিধান নিয়ে বাস করি। হ্যাঁ, একটা কথা আছে এরকম, রোনাল্ড ডরকিন নামে আমাদের একজন আইন তাত্ত্বিক আছেন, তার কথা হলো উই লিভ ইন অ্যান্ড বাই ল। আমরা আইনে বাস করি, আইনের দ্বারা বাস করি। তো আমাদের সংবিধান, আমাদের জাতিটা, আমরা সংবিধান স্নাত একটা হেমন্তের মিষ্টি বিকেলে আমাদের পূর্বপুরুষেরা এই সংবিধানটা রচনা করেছিলেন, যেখানে পরম মমতায় লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের 26শে মার্চ তারিখে জাতীয় মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রাম করিয়া বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়াছি। 72 সালের সংবিধান আমার কাছে একটা রুব্রিক, একটা টাচ স্টোন। ওইটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে সংস্কারের যে আলাপ, সেই আলাপ সেটি বাধা হবার কথা নয়। অতএব অচলতা তো দূরের কাছে, 1972 সালের সংবিধান চেতনাগতভাবে এবং সময়োপযোগিতার নিরিখে অবশ্য একটা কালোত্তীর্ণ সংবিধান, এবং বারে বারে আমাদের 72-এর সংবিধানের কাছে ফেরত যেতে হবে। 1974 সালে একটা মামলায় জাস্টিস বদরুল হায়দার চৌধুরী, আপনি জানবেন যে পরবর্তীকালে চিফ জাস্টিস BI চৌধুরী, বিখ্যাত 8th অ্যামেন্ডমেন্ট মামলার জাজমেন্ট দিয়েছেন। তিনি এটি মৃধা, অন অফ আওয়ার আর্লিয়েস্ট কেসেস, কনস্টিটিউশনাল কেসেস, কি বলছেন জানেন? বলছেন যে দি এন্ড অফ দি কনস্টিটিউশন ইজ হিউম্যান হ্যাপিনেস। এই যে হিউম্যান হ্যাপিনেস, আমেরিকার সংবিধান ওয়ালারা বলেছে পারসুট অফ হ্যাপিনেস, সুখের সন্ধানে লাগি, রাইট? তো সংবিধান একটা জাতির হ্যাপিনেসের উৎস। আমার কাছে মনে হয়েছে সংকটটি সংবিধানের নয়, সংবিধানটি মানে সংকটটি মনস্তাত্ত্বিক। মানে হ্যাপিনেসের জায়গাতে সমস্যা হচ্ছে বলেই কি সংকট মনে হয়? আমার মনে হয় সংবিধানের বোধে আমাদের খামতি আছে, প্রিপেয়ারনেসের। আমাদের সংবিধান সম্পৃক্তি, আমাদের সংবিধানের প্রতি ভালোবাসা, আওয়ার অ্যাটাচমেন্ট উইথ দি কনস্টিটিউশন। আপনাকে একটা উদাহরণ দিই, এই সংবিধানে আপনি রবীন্দ্রনাথ খুঁজে পাবেন, এই সংবিধানে আপনি কাজী নজরুল খুঁজে পাবেন। এই যে লিখছি যে আমরা 71 সালে নতুন একটি রাষ্ট্র গঠন করিয়া, এখানে সৃষ্টি সুখের উল্লাসে আছে এবং বিকাশের প্রশ্ন আছে। দীর্ঘ শত বছর ধরে বাঙালির নিজস্ব একটা পতাকা, নিজস্ব একটা সংবিধান, নিজস্ব একটা মানচিত্র পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই সংবিধানেই সৃষ্টি সুখের উল্লাস এটা আছে। এবং মোর বিকশিল আবেশেতন, এই যে বিকাশ, এই বিকাশটা ঘটিয়েছি, প্রকাশটা ঘটিয়েছি আমরা সেখানে। আর আমার সোনার বাংলা যে গানটি রয়েছে সেটি তো আমাদের কনস্টিটিউশনাল সং, সো ইট ইজ দেয়ার। এমনকি এই সংবিধান প্রণয়ন প্রক্রিয়া এবং পরিবেশনার দিকে খেয়াল করুন, আমার এই যে নোটটা দেখবেন যে একটু নকশি আছে, এই পরিবেশনাটাও গুরুত্বপূর্ণ। সংবিধানকে কিন্তু আমি পরিবেশনা বলে মনে করি। দেখুন, এমন একটা সংবিধান এটা আমাদের ছিল বা আছে, সেটা হচ্ছে যে আপনি সেখানে শিল্পাচার্যের তুলির আঁচড় পাবেন, জয়নুল আবেদিন, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারাক আলভী, এবং হাতে লিখছেন রাইট নিয়ামুল বাশির, তারা যে লিখছেন, এত সুন্দর করে ষড়ঋতুর আলপনা আছে এবং আইনেরও যে অ্যাস্থেটিক একটা দিক আছে 72 সালের সংবিধান সেখানে পাওয়া যায়।
এবং বারে বারে কিন্তু আমাদের আত্ম অনুসন্ধানের জন্য এই জায়গাটিতে ফেরত যেতে হবে। আপনি জানবেন যে সংবিধান বোধের কতগুলো অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচটা সম্ভবত আমরা কখনো খুঁজে পাইনি বা খুঁজতে চাইনি। মানে অনেকটা এরকম যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, এরকম হয়েছে ব্যাপারটা। সংবিধানবেত্তারা বলেন যে সংবিধানকে দেখবার জন্য দুটো দৃষ্টিভঙ্গি খুব দরকার। একটা হলো অরিজিনালিজম, একেবারে শেকড়বাদ। আমি বারে বারে আমার শেকড়ে যাব। শেকড়টা কি? শেকড়টা হলো প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ঘোষণা। রাইট। সেখানে তিনটি শব্দ আছে, একটা হলো সোশ্যাল জাস্টিস, একটা হলো হিউম্যান ডিগনিটি, আর একটা ইকুয়ালিটি। তো সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানব মর্যাদা, এই তিনটি শব্দের বাইরে আর নতুন কোনো যত বেটার সংবিধানই আমি লিখি না কেন, এই তিনটি সংবিধানের বাইরে আমি যেতে পারবো না। প্রাসঙ্গিক ক্রমে আমি বলি যে আমাদের যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে, প্রফেসর আলী রিয়াজ, আপনার শিক্ষক, তিনি কিন্তু এই সেদিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যত ভালো সংবিধানই ড্রাফট করি, তা যদি আমরা চর্চা না করতে পারি, সম্ভবত আমরা সেই লক্ষ্যটা অর্জন করতে পারবো না। এখানে কিন্তু প্রশ্ন আসছে, যেটা আমি বলছিলাম যে আপনি বলছেন যে টেম্পটেশন, অচল হয়ে যাওয়া, মানে এর মানে হচ্ছে যে প্রয়োগের জায়গাতে সমস্যা নিশ্চয়ই ছিল, এবং এই কারণে মনে করা হচ্ছে যে এই সংবিধান, ৭২-এর সংবিধান বাংলাদেশকে গণতন্ত্র দিতে পারেনি, বা উল্টো দিকে বললে স্বৈরতান্ত্রিক একটা কাঠামো প্রতিষ্ঠা করেছে। এটা কি সংবিধানের সমস্যা নাকি প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা? আচ্ছা, এই প্র্যাকটিস এবং সংবিধান, এই দুইয়ের মধ্যে আমি সুস্পষ্ট পার্থক্য রেখা টানতে চাইনি। এই পার্থক্য রেখাটা টানেন তারাই যারা একটা জেনারেলাইজড বা একটা সুইপিং জেনারেলাইজেশন করতে চান, ও আমার তো দোষ না, এটা তো আমল করতে পারিনি। কিন্তু আমি এমনভাবেই আমার সাংবিধানিকতাকে জাতির মনস্তত্ত্বে আত্মীকরণ করব, এমনভাবে আমি মানুষকে সংবিধানের কাছে নিয়ে যাব, সংবিধানটা মানুষের, রাইট, মানুষের জন্য। হ্যাঁ, টেকিং দ্য কনস্টিটিউশন টু দ্য পিপল, জনগণের মালিকানা সংবিধানের কাছে ফেরত দেওয়া, রাইট, মানুষের কাছে। এরকম আমেরিকার একজন বিখ্যাত সংবিধানবেত্তা আছে, মার্ক টাশনেট, বলছেন আমাদের সংবিধান চর্চা সেটা হলো সুপ্রিম কোর্ট কেন্দ্রিক। কিছু হতে না হতে আমরা সুপ্রিম কোর্টের কাছে চলে যাই। তো আমাদেরও তাই, সুপ্রিম কোর্ট সেন্ট্রিক কনস্টিটিউশনালিজম, এইটাকে যদি আমরা মানুষের সেন্ট্রিক করতে পারতাম, তাহলে সম্ভবত এটা আরো অর্থবহ হয়ে থাকতো। আমাদের সংবিধানে এখন পর্যন্ত বোধহয় 17টি সংশোধনী হয়েছে, এবং এই সংশোধনীগুলো কি খুব বেশি, আপনি যে মানুষের কথা বলছেন, মানুষের কাছে নিয়ে যাওয়া, সেগুলো কি খুব বেশি মানুষের স্বার্থে হয়েছে নাকি আসলে ব্যক্তির স্বার্থে হয়েছে? আচ্ছা, আমি বলি যে সংবিধানে ছুরি চালানো হয়েছে 17 বার, এবং বেশিরভাগ সংশোধনীকে বলছেন, হ্যাঁ, বেশিরভাগ সংশোধনী একে অপরের বিপরীত, একটার জবাবে আরেকটা। অনেকটা ক্রিকেট খেলবার মতন, যায় আগে একদল ব্যাট করে গেছে, পরের দল সেই রান তাড়া করতে ব্যাট করতে নেমেছে। আপনি দেখেন 4th-এর বিপরীতে 12th, রাইট, 5th-এর বিপরীতে 15th, ঠিক আছে। এইভাবে দেখবেন একটার বিপরীতে এটাতেই 10-12টা খরচ হয়ে গেল। আর হয়ে গেল যে সামরিক সরকারকে বৈধতা দেওয়ার জন্য 2-3টে খরচ হয়ে গেল। সামরিক সরকারকে বৈধতা দেওয়ার আগে তো আবার মানে গণতান্ত্রিক সরকারও একটা একদলীয়, তার বৈধতা মানে 4th অ্যামেন্ডমেন্ট, যেটা ৪র্থ সংশোধনী, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সো মানে দুটোই ঘটেছে, সামরিক শাসনকেও বৈধতা দেওয়া হয়েছে, আবার একদলীয় শাসন কায়েমের জন্য। আচ্ছা, আপনার কথাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য বলি, সেটা হলো বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংবিধানটা হেনস্থার শিকার হয়েছে রাজনীতিক, বিচারপতি এবং সামরিক শাসকদের দ্বারা, রাইট। তারা জরুরি অবস্থা জারি করেছেন, তারা সংবিধান স্থগিত রেখেছেন, অথবা সংবিধানকে পদানত করে রেখেছেন। আমাদের জাজদের মুখেই আমরা শুনতে পেরেছি যে সংবিধান হচ্ছে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের আদেশের অধীনে, এ পর্যন্ত তো গেছে। সো আমাদের 52 বছরের যে সাংবিধানিক অভিযাত্রা, সেইখানে আপনি অ্যালুভিয়ান এবং ডিলুভিয়ান দুটোই পাবেন, শিকস্তি এবং পয়স্তি। জাস্টিস হাবিবুর রহমান সে 87 সালে এই আর্টিকেলে উল্লেখ করছেন, এবং জাস্টিস শাহাবুদ্দিন আহমেদও কিন্তু বলছেন যে ইট ইজ এ স্যান্ড ডিউন। ওই অর্থে দুইজনই তো সাবেক প্রধান, দুইজনই সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, এবং হাবিবুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা ছিলেন। And one of our, মানে 2 of our finest judges Bangladesh have ever produced.
8th অ্যামেন্ডমেন্ট বিখ্যাত জাজমেন্ট, সেখানে জাস্টিস শাহাবুদ্দিন বলছেন আমাদের সাংবিধানিক অভিযাত্রা মাত্র তখন 15-16 বছরের, বলছেন যে এটা হচ্ছে স্যান্ড ডিউন, বালিয়াড়ি, মানে আপনি চোরা বালিতে পা দিলে যেমন মানে গর্তে গিয়ে যাবেন সেরকম হয়েছে। তো সংকটটি 72 সালের বলে আমি মনে করি না। সংকটটি হচ্ছে সম্ভবত সংবিধানকে আমরা ভালোভাবে কখনো বুঝতে পারিনি, রপ্ত করতে পারি নাই, বা চাইনি, রাইট। মানে রাশার সেই জারের উদাহরণ দিতে হবে যে জনগণ মিছিল দিচ্ছে যে লং লিভ কনস্টিটিউশন, হ্যাঁ, তারা আসলে সবাই ভাবলো যে সম্ভবত তারা রানীর নামে, রানীর নাম কনস্টিটিউশন, আসলে তাদের স্লোগান দেওয়া উচিত ছিল সংবিধানের জয় জয়কার দিয়ে। তো হয়েছে কি যে অসচেতন জনগণ যখন সংবিধানকে, যখন শাসকরা ঘুম পাড়িয়ে রাখে, ভুল ভালিয়ে রাখে, তখন সাংবিধানিকতা চর্চা করতে আমরা পারি না। কনস্টিটিউশন is not a written text, it is a culture, it needs to be cherished and nourished. আপনি দেখবেন যে ম্যাটার অফ প্র্যাকটিস, লিখিত আকারের বাইরেও সংবিধানে অলিখিত কতগুলো ব্যাপার থাকে, এটাকে আমরা নাম দিচ্ছি আনরিটেন কনস্টিটিউশনালিজম বা সফট কনস্টিটিউশনালিজম। আরো কয়েকটা নাম আমি আপনাকে বলতে পারি। সেক্ষেত্রে তো আপনি যেটা আগে বলছিলেন যে সুপ্রিম কোর্ট সেন্ট্রিক সংবিধান, আপনি যেটা বললেন যে সংবিধানে লেখা নেই, সেটা তো আবার আমাকে এসে সুপ্রিম কোর্ট থেকে আশা করতে হবে, তাই তো? এটা তো আমি বললাম, কিন্তু ইশারা তো ছিল। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি সেটার সাক্ষী। 90 সালের যে স্বৈরাচার গণঅভ্যুত্থান করা হলো, তারপরে 3 জোটের যে রূপরেখা, সেটা কি সংবিধানে ছিল না? যখন 3টি রাজনৈতিক দল ঐক্যমত্য হচ্ছে যে হ্যাঁ, আমরা এই বন্দোবস্তের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পাওয়ার ট্রানজিশন এটা হবে এবং পরপর 3টি নির্বাচন এ ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের অধীনে আসবে, তাহলে আনরিটেন কনস্টিটিউশনালিজম তার উদাহরণ কিন্তু 90 সালে আমাদের আছে, একেবারে যে নাই তা না, কিন্তু সেইটা আমরা না সঠিকভাবে ধরতে পারি, প্র্যাকটিস করতে পারি না। জাস্টিস আব্দুল মতিন একটা দারুণ বই লিখেছেন, বইটির নাম আনরিটেন কনস্টিটিউশন অফ বাংলাদেশ। ভেরি ইন্টারেস্টিং মানে শিরোনাম, যে আমাদের সংবিধান তো লিখিত, তাহলে অলিখিতর জায়গাটা কোথায়? এই যে বিচারক নিয়োগে চিফ জাস্টিসকে যে কনসাল্ট করতে হবে, এটা দীর্ঘদিন অলিখিত ছিল, কিন্তু চর্চাতে কিন্তু এটা বিরাজমান ছিল। ভায়োলেশন কখন হলো সেটা এই 90-এর দশকে এসে আমাদের রাজনীতিক শাসকদের হাতেই হওয়া শুরু করলো, মানে সামরিক শাসক পর্যন্ত প্র্যাকটিস হয়েছে, দেখেন, রাইট। সুতরাং আমি মনে করি যে লেট দি কনস্টিটিউশন গিভ এ চান্স, সেইটা সম্ভবত আমাদের হারিয়ে যাওয়ার জায়গাটা, সে যে শক্তিটা, সেই শক্তিটা আছে। 24-এর যে নতুন প্রেক্ষাপট, এই নতুন প্রেক্ষাপটটা কতকগুলো কনস্টিটিউশনাল কিউরিওসিটি তৈরি করেছে, সাংবিধানিক ঔৎসুক্য। কি করতে পারি আমরা? এই যে রিরিটেন, আনরিটেন, ফ্রেমিং, রিফ্রেমিং, ব্রেকিং, আনব্রেকিং, মেম্বারমেন্ট, ডিসমেম্বারমেন্ট, এই শব্দগুলো খুব মানে লিগাল জার্গন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও আমি আপনাকে বলি যে সংবিধান একটা মাত্র ডকুমেন্টই সংবিধানের একমাত্র উৎস নয়, তার সাথে ইন এডিশন টু দ্যাট আরো কিছু হতে পারে। সো হতে পারে যে উই ক্যান ফ্রেম এ চার্টার অফ রাইটস অ্যান্ড ডিউটিজ হ্যাভিং কনস্টিটিউশনাল স্যাংটিটি। লুক এট ব্রিটেন। ব্রিটেনে অনেকগুলো ডকুমেন্ট আছে, 98 সালের হিউম্যান রাইটস অ্যাক্ট পাবেন, আর ওই সেই ম্যাগনা কার্টা তো 1215 সালের, রাইট, সেটা তো আছেই। এবং আপনি দেখবেন যে ডিভলিউশন অফ যে স্টেটস অ্যাক্ট আছে, স্কটল্যান্ড, এগুলো আছে। তো নিউজিল্যান্ডে সেখানেও আনরিটেন কনস্টিটিউশন, ওদের একটা বিল আছে, নিউজিল্যান্ড বিল অফ রাইটস, এনজেড বোরা বলে, 1990। কানাডিয়ান সংবিধানকে বলে কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ডিউটিস, 1982। তো হয় কি যে একাধিক, ইন এডিশন টু দ্যাট আমাদের যে জায়গাগুলো আপনি লক্ষ্য করবেন কতকগুলো আছে ভ্যালু ল্যাডেন প্রিন্সিপলস, যে রাষ্ট্রীয় পরিচালনার মৌলিক নীতি, যে 4টা ফাউন্ডিং প্রিন্সিপল পিলার, তার সঙ্গে রিলিজিয়াস ইথোস, কালচারাল ইথোস, সেখানে একটা শিফট ঘটেছে। এই দুটোকে আমরা কেমন করে আত্মীকৃত করব এবং পালন করব, সেটা বিষয়। আর একটা হলো, এটুক বলে শেষ করি, যে ইনস্টিটিউশনাল যে খামতিগুলো আছে আমাদের, যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, প্রেসিডেন্সিয়াল, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের পাওয়ার, তারপরে ইলেকশন কমিশন, অন্যান্য যে কমিশনগুলো আছে, এদের যে বা জাজেস নিয়োগ, এই ব্যাপারগুলোতে আমাদের যে ঘাটতির জায়গা আছে, এই ঘাটতির জায়গাগুলোকে অন্য দেশের অভিজ্ঞতার আলোকে
আমাদের দেশে কনটেক্সচুয়ালাইজ করে আমরা যদি সঠিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি এবং প্রয়োজনীয় সংশোধনী আনতে পারি, প্রোভাইডেড সেটা যোগ্যভাবে আলোচিত হয়ে ডায়ালজিক্যাল কনস্টিটিউশনাল এবং প্রসেসের মধ্যে একটা নির্বাচিত সরকারের পার্লামেন্টে সেটা যদি গৃহীত হয়, তাহলে আমাদের সাংবিধানিকতার চর্চা সুরক্ষিত হবে। এখানে আসছিলাম যে আপনি বললেন যে আমাদের 90 সালে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে যে আমাদের রাজনৈতিক শক্তিগুলো একমত হয়েছিল, বাট সেটা আমরা রক্ষা করতে পারিনি। তো এবার যেটা হচ্ছে, এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংবিধানের যে সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা আসবে, তো আমরা ধারণা করতে পারি যে অলরেডি বলা হয়েছে যে চিফ অ্যাডভাইজার অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ন্যূনতম যে জায়গাগুলো অ্যাকসেপ্ট করা যায় সেই অনুযায়ী একটা সংস্কার হবে। তো সেক্ষেত্রে আইনের একজন ছাত্র বলি, শিক্ষক বলি, বিশেষজ্ঞ বলি, আপনি কি মনে করেন যে আমরা এই যে সংবিধানের যে সংস্কার প্রক্রিয়াতে যাব, সেটা আমরা অ্যাডপ্ট করব কিভাবে? প্রসেসটা কি হতে পারে? রাইট, আমাদের যে কনস্টিটিউশনাল গণপরিষদ একবারই হয়েছে। অনস এগেইন আপনি আমাকে আরেকটু উস্কে দিলেন, সেটা হলো গণপরিষদের প্রকৃত নেচার নিয়েও আমাদের মানুষের মনে সঠিক ইনফরমেশন আছে বলে আমার জানা নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই পল্টন ময়দানের যে শপথ হয়েছিল, ইটসেলফ ইজ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মনে আছে শপথ নিয়েছিল যে আমি 6 দফার সাথে বেইমানি করব না, হয়ে গেল কিন্তু 1। 2 নম্বর পলাশীর আম্রকাননে, রাইট, সেখানে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন মুক্তিযুদ্ধকালীন সংবিধান নিলাম, প্রথম প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারপরে হচ্ছে 72 সালের সংবিধান। তো গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জাতির ওই সন্ধিক্ষণে একবারই আমরা গঠন করেছিলাম। আর এবার যেটা হয়েছে, বিপ্লব হয়ে গেছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, যে নামেই ডাকেন, আমি এই বিতর্কে আজকের আলোচনায় যাব না। একটা বড় বিস্ময়কর পরিবর্তন আমাদের হয়েছে। এই পরিবর্তনটাকে আমাদের মানে গঠনগতভাবে কনস্ট্রাকটিভলি কিভাবে আমরা সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। সুতরাং ওই যে সেই পুতুল নাচের ইতিকথা উপন্যাস পড়েছেন না, মানিক বন্দ্যোপাধ্যায়, শশী ডাক্তার, তার কাছে গিয়ে বলছেন আবার নাকি মুভি হবে, সেই জন্য ওয়েট করছি, আবার ওয়েট করছেন। তো আমি ওখান থেকে উদাহরণের একটা বাক্য নিচ্ছি, সেটা হলো যখন পরাণের বউ যাচ্ছে শেষ দিকে, যে বলছে যে না, ইট ইজ টু লেট, মানে তাতানো লোহা যখন ঠান্ডা হয়ে যায় তখন আর সেটা সাড়া দেবার মতন অবস্থায় থাকে না। তো হয় কি যে বিপ্লব, ডিক্লারেশন, এই ব্যাপারগুলো ইমিডিয়েটলি সেটা লাগে, সেটা করে তারপর তার দিকে যেতে হয়। ডিক্লারেশন বা রাইটস অফ ডিউটিজ এমন না যে আমি সরকারের কাছে আহ্বান জানাবো আমরা কি চাই তোমরা আমাদেরকে দাও নি। সুতরাং সময়টা যত চলে যাচ্ছে তখন তত কিন্তু এটা মিয়ে আসছে, এটা তো থিতু হয়ে গেছে। এখান থেকে আমাকে আবার কি করতে হবে, সেই আমাদের যে মানে সংবিধান আছে, মাঝখানে ডিবেট হয়েছে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। মানে আপনি যেটা বলছিলেন যে তাতানো লোহা যদি ঠান্ডা হয়ে যায়, মানে এই ঘোষণাপত্র তো আসলে তখন দরকার ছিল, এখন এত মাস পরে এসে সেটা আসলে হ্যাঁ এখন যেটা হবে যে আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রশ্নটা আসবে যে আমরা জানি কেন করেছিলাম, রাইট। আপনি যখন একটা আয়না, এই আয়নাটা খুব কাছে নিয়ে আসবেন তখন চেহারাটা আপনি দেখতে পাবেন না, কিন্তু আয়নাটা আপনি একটু মেলে ধরুন, একটু দূরত্বে মেলে ধরুন। তো আমাদের এই বিপ্লবের মাত্রিকতা উপলব্ধি করতে, বুঝতে সম্ভবত আরো অনেক সময় লাগবে। ডেজ টু কাম, ইয়ার্স টু কাম, টু রিসার্চ অন দিস, হোয়াট ইজ ইটস প্র্যাকটিক্যাল রামিফিকেশনস। এটা আমরা যখন মেলে ধরবো তখন আমরা বুঝতে পারবো। এবং খুব ভালোভাবে যদি দেখি তাহলে নতুন করে, সত্যিই আমি আপনাকে বলছি, ভাষাগত দিক দিয়ে নতুন আর কোনো কিছু এমনভাবে লেখা সম্ভব নয় যে ওটাকে আমরা সারপ্রাস করতে পারবো। আমাদের 72 সালের সংবিধানের অন্যতম দিক হচ্ছে আমরা বাংলায় নিজেদের মতন করে স্বদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করেছিলাম। এর বুনন ভারী শক্ত, রাইট। এই বাংলা সংবিধান যদি আপনি পড়েন দেখবেন যে নিসীম শব্দ ভান্ডারে পরিপূর্ণ। এটা আলিরিয়া স্যারও বলছেন যে এটা, আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলছি, তো আপনার আলোচনাটাকে আমি একেবারে আধুনিক করে নিয়ে আসি, নাহলে একটু পেছনে গেলে বলবে যে প্রফেসর কি তাহলে 72 সালেই পড়ে আছেন আধুনিক মানুষ হয়ে। আমার জন্য সংকটের জায়গাটা হলো আমি আগেরটাকেও ধারণ করি, পরেরটার সঙ্গে যুক্ত করার চেষ্টা করি।
So I have been a hyphenated মানে সভ্যতার ইয়ে তো তাই, personality, right? মানে সভ্যতার বিকাশ তো তাই যে আপনি আগেরটাকে ধারণ করবেন এবং সেটাকে ধারণ করে আপনি সামনে দিকে। আমি 15th অ্যামেন্ডমেন্টের উদাহরণ দিচ্ছি আমাকে। 15তম সংশোধনীতে মূল প্রিন্সিপালগুলো ফিরে এসেছে, কিন্তু তার মধ্যে বিতর্কের জায়গাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, এবং সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পরে চ্যালেঞ্জ হলো, এবং একটা নতুন পরিবর্তিত পরিস্থিতিতে জুডিশিয়ারি হাইকোর্ট ডিভিশন সোফার 15th অ্যামেন্ডমেন্ট পার্শিয়ালি আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছেন। ফর এক্সাম্পল 7B তে যে আমরা লিখেছিলাম যে সংবিধানের 50টা মতন আর্টিকেল আপনি চেঞ্জ করতে পারবেন না, তার মানে সংবিধানের যে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট সেটা কি স্থগিত হয়ে গিয়েছিল? সেই আশঙ্কা থেকে সংবিধান মানে কোর্ট বলছেন যে পরের পার্লামেন্টকে তুমি মিয়া আজকের পার্লামেন্ট বাইন্দা ফেলবাগেন, তাই না? এটা কেন বেঁধে ফেলবেন? কিন্তু ওই যে আগুনে যার ঘর পুড়েছে সিঁদুর রাঙা মেঘ দেখে তার ভয়, বাংলাদেশের সংবিধান একমাত্র সংবিধান যার প্রথম লাইনই চেঞ্জ হয়ে গিয়েছিল, সামরিক অধ্যাদেশ বলে, বলছেন যে আমরা জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করিয়া, আর আগে কথাটা ছিল মুক্তির লক্ষ্যে সংগ্রাম করিয়া, মুক্তি বনাম স্বাধীনতা, সংগ্রাম বনাম যুদ্ধ। এর যে পলিটিক্যাল র্যামিফিকেশন, এর যে নার্সিসাস সিনড্রোম, এখান থেকে পুরো ইতিহাসকেই আপনি 26শে মার্চের আগে এবং পরে বিভাজন করে দিতে পারবেন। তো সেইটাকে আমরা পুনরুদ্ধার করলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আদিবাসীদের যে রিকগনিশন, আদিবাসী ফর্মে নাই, ক্ষুদ্র নৃতাত্ত্বিক হিসেবে 15তম সংশোধনীতে স্বীকৃতি দেওয়া আছে 23A। এখানে আছে যে আমাদের যে জাতীয় সংস্কৃতি এবং অন্যান্য যে সংস্কৃতি, এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিটাকে আমরা বিকাশ করব। ওই যে বিকাশ, তো বিকাশ শব্দের প্রতিশব্দ ইংরেজি ডেভেলপমেন্ট। আপনি কি ডেভেলপমেন্ট দিয়ে বিকাশ বোঝাতে পারবেন? অর্থাৎ বাংলা শব্দ এত ইশারা জাগানিয়া যে এখান থেকে একজন শূরীর জাজ, একজন প্রাজ্ঞ জাজ নতুন ইশারা জাগানিয়া স্বদেশী আইন বিজ্ঞান তৈরি করতে পারবে। আপনার আজকের আলোচনার বিষয় তো আদিবাসীদের নিয়ে রিসেন্টলি, মানে এই তো গতকাল আজ আরেকটা বিতর্ক হচ্ছে যে নতুন যে পাঠ্য বই হয়েছে তার একটা ক্লাস 9-এর মনে হয় ব্যাক কভারে ছিল অনেকগুলো, তার মধ্যে একটা কয়েকটা পাতা আর কি, মুসলিম, খ্রিস্টিয়ান, হিন্দু, তার মধ্যে একটা ছিল আদিবাসী পাতা। তো এটা ছাপা হয়ে গিয়েছিল, এখন আবার সেই পাতাটা মুছে দেওয়া হচ্ছে। ওই সংবিধানে যেটা আছে যে ক্ষুদ্র মানে নৃগোষ্ঠী, তার আগে আবার ক্ষুদ্র, মানে তাকে আমি বলেই দিচ্ছি। তো ঠিক আছে, আমি বলছি যে এরকম চেঞ্জের পাশাপাশি যেটা আমরা প্রথম প্রশ্ন করেছিলাম যে তাহলে কি আপনি মনে করছেন যে জাতীয় ঐকমত্য 90-এর মতো হয়ে দেন যে সংসদ নির্বাচিত হবে তারা এই সংশোধনী বলি, সংস্কার বলি, সেটা করতে পারে না? এখানে জাতীয় মানে 7 মণ ঘিউ হবে না, রাধাও নাচবে না। জাতীয় ঐক্যমত্য ইট ইজ অ্যান ইলাসরি কনসেপ্ট, বাট মিনিমাম সংবিধানটা হলো মিনিমাম। সংবিধানটা হলো একটা প্রসেস। এটা বলা হয় যে সংবিধান হয় না, সংবিধান হয়ে ওঠে। Constitution is not a question of being but a question of becoming. সংবিধানটা হয়ে ওঠে, রাইট? তো এই যে হয়ে ওঠা, এই হয়ে ওঠার জন্য একটা সাংবিধানিকতা হচ্ছে ডায়ালজিক্যাল, সাংলাপিক, অর্থাৎ নতুন প্রজন্মের সঙ্গে আমার সংলাপটা দেন অ্যান্ড দেয়ার সবসময় কিন্তু জারি রাখতে হবে, একটা ব্রিজ রাখতে হবে। ব্রিজ রাখতে হবে, নাম্বার 1। আরেকটা হলো লিভিং ট্রি। আমি এটার বাংলা অনুবাদ করেছি বর্ধিষ্ণু বৃক্ষ। এটা কানাডিয়ান প্রিন্সিপাল। এই জন্য বলছি, আপনি বলেছেন যে বিশ্ব আলোকে আমাদের সংবিধান দেখা যেত, যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তো কানাডিয়ান জাজরা ব্যবহার করছেন লিভিং ট্রি, বর্ধিষ্ণু বৃক্ষ। সংবিধান বর্ধিষ্ণু বৃক্ষ। তো বর্ধিষ্ণু বৃক্ষ 72 রুটকে বাদ দিয়ে না, এর সঙ্গে নতুন করে আমাকে নতুন লতা পাতা ফুল ফল যুক্ত করতে হবে। তাহলে এটা একটা প্রসেস। এই প্রসেসে লিভিং ট্রি যে ম্যাটার, যে কানেক্টেডনেস উইথ দ্য রুট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোমোডেটিং দি নিউ ডেভেলপমেন্টস অফ কম্পারেটিভ কনস্টিটিউশনালিজম। দেখুন, আমরা মাইগ্রেশনের কথা বলি, অভিবাসন, লোকজনের অভিবাসন হয়েছে, আবার সাংবিধানিক আইডিয়ারও অভিবাসন হয়েছে। আরিয়াস যে দেশে বাস করেন, রাইট, সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার পৃথককরণ বা স্বাতন্ত্রীকরণ নীতি, যুক্তরাষ্ট্রে বাস করেন, যুক্তরাষ্ট্রে অনেকে হয়তো নাও জানতে পারেন দর্শকদের জন্য। তো এই সেপারেশন অফ পাওয়ার্স কনস্টিটিউশনালি ডিপলি এমবেডেড হচ্ছে আমেরিকান জুরিসপ্রুডেন্সে, যদিও কনসেপ্টটা ফ্রান্স থেকে উদ্ভূত, মন্টেস্কিউ নিয়ে।
ব্রিটেনে আছে। তো সেইটা আমাদের কনস্টিটিউশনে আত্মীকৃত করেছি। প্রশ্ন হচ্ছে যে ক্ষমতার পৃথককরণ আমি করলাম, কিন্তু ক্ষমতার যে ভারসাম্য নীতি ছুটে যাবে না, এইটা তো আমরা করতে পারি না। তাহলে ওইটুকুন আমরা নিতে পারি, রাইট? তো মনে রাখতে হবে যে অন্য দেশ থেকে আমি আমদানি করব, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে ইট ইজ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ দ্যাট উই আর এক্সপাউন্ডিং। আমরা সেটাকে ব্যাখ্যা করব। আপনি শব্দ বললেন যে ভারসাম্য, মানে এই সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই বিষয়টা খুব আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা যায় কিনা। তো এটা আপনার কি মনে হয় যে কোন জায়গাতে আমাদের পরিবর্তন আনলে বা কাকে কোন মানে কতটুকু এম্পাওয়ার্ড করলে এই ভারসাম্যটা আসতে পারে? ওই যে সেই পাল্লার মতন যে পাশে একটু বেশি হয়ে গেল, ও পাশে আর একটু হয়ে গেল, পাশে বেশি হবে, মানে পার্লামেন্টের সিস্টেমে প্রধানমন্ত্রীর পাল্লাই বেশি হবে। ল্যাঙ্কাস্টার হাউস অফ ডেমোক্রেসি বা ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি। আপনি এইটা লক্ষ্য করেন যে আওয়ার ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনিয়ান সেজে কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আর আমাদের কি হচ্ছে, বাই দ্য পিপল, বিদায় জনগণ, ফর দ্য পিপল, দূরে, অফ ও ডবল এফ, অফ দ্য পিপল, বন্ধ করে দেওয়া। প্রবলেমটা ওখানে হচ্ছে, রাইট? সুতরাং ইনস্টিটিউশনগুলো যদি আমি সঠিকভাবে মেরামত করতে পারি, এটা কিন্তু দেওয়া আছে। সুতরাং সংবিধানটা আমাদের চর্চার মধ্যে রাখতে হবে, সেটা না করতে পারলে আমরা পারবো না। 15th অ্যামেন্ডমেন্টের যে কথাটা আপনি বলছিলেন, এই 15th অ্যামেন্ডমেন্টে আর একটা অনালোচিত বিষয়, প্রজন্মান্তরের ন্যায়পরায়ণতা, পরিবেশ অধিকার, ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা 18A নম্বর অনুচ্ছেদে লিখেছি। এখন আপনি কি বলবেন যে 15তম সংশোধনী সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, রাইট? এখন ধরেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা এখনো ফাইনাল কনক্লুশনে যেতে পারি নাই। আমাদের কোর্ট বলছেন যে 15th অ্যামেন্ডমেন্ট অবৈধ এবং 13তম সংশোধনীকে বাতিল করে দেওয়া 15th অ্যামেন্ডমেন্ট অবৈধ। কিন্তু এখনো যে অ্যাপিলেট ডিভিশনের যে 13তম সংশোধনী কেয়ারটেকার সিস্টেমটা বাতিল করেছিল, আর 15তম সংশোধনী অবৈধ ঘোষণা করা হলো। তার মানে ওই বাতিল করাটা অবৈধ হয়ে গেল। তাহলে এটা একটা রিভাইভ করলো, রেস্টোর হলো, কিন্তু সম্পূর্ণ রেস্টোর হতে পারছে না এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে যে রিট ছিল, সেই রিটটার নাম হচ্ছে, আমাদের কেতাবি বাংলায় বলে, আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ। সেখানে আপিলেট ডিভিশনের যে 5 জন জাজ 3-2 ভোটে, তাই না, বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বা অসাংবিধানিক। তাহলে ডিসেন্টিং জাজ যারা, যেদিন জাস্টিস M.A. ওহাব মিয়া এবং জাস্টিস ইমান আলী, যারা যে জাজমেন্ট দিয়েছেন, আমি জাজমেন্টটা খুব আগ্রহ সহকারে পড়েছি। আমার কাছে মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার মামলাটি যথাযথভাবে কেউই কখনোই পাঠ করে দেখে নাই এই কারণে যে সেখানে মেজরিটি জাজ এবং ডিসেন্টিং জাজমেন্টের ওপিনিয়নের মধ্যে খুব বড় পার্থক্য নাই। এমনকি যে 8 জন এমিকাস কিউরি জাজ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যটা হচ্ছে এরকম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ, তবে এটা করলে অবৈধ না, মানে চিফ জাস্টিসকে আনলে বৈধ না, রাইট? আবার এটা অবৈধ, তবে এরকম করলে এটা বৈধ হতে পারে। তার মানে হলো ওপিনিয়নগুলোর মধ্যে খুব বড় কোনো কনক্লুশন নাই। সো ইট ইজ রং টু সে that the majority amicus curiae judges এবং dissenting opinion জাজেসরাই সঠিক ছিলেন। আসলে ওই পরিস্থিতিতে একটা বড় জুডিশিয়াল কনক্লুশন করা সম্ভব নয়। সেখানেই রাষ্ট্রের রাজনীতিবিদদের দায়িত্ব নেওয়া লাগতো, দায়িত্ব নিয়ে সেটাই চর্চা করা যায়। রাজনীতিবিদরা তো, মানে ক্ষমতাসীন রাজনীতিবিদরা তো চেয়েছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হোক, রাইট? তো মানে অনেকে মনে করে যে আমাদের জুডিশিয়ারি এরকম ছিল যে ক্ষমতাসীনরা যেটা চেয়েছে জুডিশিয়ারি সেটা কমপ্লাই করেছে, মানে সেভাবেই তারা রায় দিয়েছে, যে কারণে সাবেক চিফ জাস্টিস AVM খায়রুল হককে অনেকে তাকে ব্লেম করে যে উনি সরকারের ইচ্ছা পূরণ করেছেন। আচ্ছা, সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে বলি যে এই ওপিনিয়নটা খুব ডমিনেন্ট ওপিনিয়ন। এই ডমিনেন্ট ওপিনিয়নটা সাধারণ জায়গা থেকে বলছি, হ্যাঁ ডমিনেন্ট, কিন্তু আমি গভীরভাবে পড়ে দেখেছি, মানে জাজমেন্টটা পড়বো তো আমি, পলিটিক্স নিশ্চয়ই, সংবিধান একটা ক্রিস্টালাইজড পলিটিক্যাল ফিলসফিটা সেখানে রিফ্লেক্টেড হয়, কিন্তু আমি ডিসেন্টিং ওপিনিয়ন জাস্টিস
ইমান আলীর ক্ষেত্রে যাই, তিনি কি টার্মটা ব্যবহার করছেন, তিনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ অ্যান একিলিস হিল। একিলিস হিল ওই যে সে শূন্য গোড়ালি, তাই না, ওই গোড়ালিতেই কিন্তু তীর মেরে আমরা এই পুরনো বিতর্কে যাব না। আমি বলছি যে আমাদের সংবিধানটা পরিবেশন হয় নাই, সংবিধানটা ভালোভাবে কমিউনিকেট করা হয় নাই। আমেরিকাতে আপনি লক্ষ্য করেন যে ক্লাস 5 বা প্রাইমারি লেভেলেও সংবিধান ওর একটা ভার্সন থাকবে যে মানুষজন সেটা জানবে। মানুষের ক্ষমতায়ন তখনই শুরু হয় যখন তারা দারুণভাবে এই সংবিধানের ব্যাপারগুলো জানতে পারেন। নিয়তির নির্মম পরিহাস, আমি আইনের ছাত্র ছিলাম, ওই 12তম ক্লাস ইন্টারমিডিয়েট পড়বার পরে অনার্সে যখন আইন পড়া হলো তখন ভাবলাম যে আরে আইনেও অনার্স হয় এবং সংবিধান নামে আর একটা কোর্স হয়। ওই যে 90 দশকে আপনারা আমাদেরকে শিখিয়েছেন যে যাব রে সংসদে যাব রে, অমুক ভাইয়ের ঘাড়ে চড়ে সংসদে যাব রে, এর মিনিং কি? মিনিংটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সংসদে যেতে চায়, রাইট? সে কথা তো আমাদের অলরেডি সংবিধানে লেখা আছে, কিন্তু যেহেতু সংবিধানের এই কথাগুলো কখনোই ভালোভাবে মানুষকে এনলাইটেন করা হয় নাই, জানানো হয় নাই, সেই কারণে সংবিধানে একটা মিসিং লিঙ্ক আছে। সেই মিসিং লিঙ্কটা কি? জনগণের সংবিধানটা জনগণের মালিকানাধীন কখনোই আমরা ভালোভাবে তাকে বলিনি যে লুক দিস ইজ ইয়োর কনস্টিটিউশন, দিস ইজ ইয়োর প্রিন্সিপল, দিস ইজ ইয়োর ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। আমি একটা উদাহরণ দিই আপনাকে। অন্য দেশের সংবিধান খুব ভালো মনে হয় না আমাদের কাছে, কিন্তু আমাদের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে আমরা লিখেছি যে the state shall be a democracy where fundamental human dignity and worth for human person shall be secured. এই যে worth for human person, dignity, এটা ভারতের সংবিধানে নাই। এবং আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি বলা আছে যে শুধুমাত্র সংবিধান না, অন্যান্য আইন ব্যাখ্যা করার ক্ষেত্রেও কাজে লাগবে। তো এটা কি আমরা এটা কি নিশ্চিত করতে পেরেছি? এই যে দারুণ একটা ইশারা জাগা নিয়ে ব্যাপার, এটা কিন্তু ভারতীয় সংবিধানে নাই, যেটা আমাদের আছে। রাইট, মানে সে হচ্ছে যে সংবিধানই তো সর্বোচ্চ আইন, মানে যেটা আপনি বলছিলেন। আমরা শেষের দিকে আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে যেহেতু আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি এবং সংবিধানটা একটা বড় জায়গা, আইনের শিক্ষক হিসেবে যদি আপনাকে জানতে চাওয়া হয় যে আপনি সংবিধানের কোন জায়গাটাতে চেঞ্জ চান, আপনি কিরকম কোনো জায়গা বলবেন যে এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই টাচ করা উচিত? রাইট, ওই শরীরের কোথায় ব্যথা, বেশ কিছু পয়েন্টে যদি আপনি ইয়ে করেন, টাচ প্রেস করতে থাকেন, এক পর্যায়ে হ্যাঁ ইয়েস ওই জায়গাটাতে, রাইট? তো এই জায়গাটাতে আমাদের 2024-এর যে পরিবর্তন, ট্রান্সফরমেশন, অবশ্যই এটা আমাদের নতুন সাংবিধানিকতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যে তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে। এটা আমার জানা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ, হতে পারে আরো সুন্দর সুন্দর কবিতা আছে ফরহাদ মজাহারের, হ্যাঁ, তার কবিতা তো ওইভাবে পড়া হয়নি। যাই হোক, আমি ফেরত আসছি ওই কথাই। সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ভার্চুওসিটির জায়গাগুলো, এটা দেখতে হবে। আর্টিকেল 70 আছে, তারপরে হচ্ছে আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য না বলে আরো কিভাবে রাষ্ট্রপতির পদকে আলংকারিক থেকে আরো বেশি কার্যকর করা যায়, সেটা নির্ভর করে এই রাজনৈতিক দলগুলোর উপরে, চর্চার উপরে, রাইট? এই জায়গাগুলো আমাদের করতে হবে। কিন্তু সাউথ আফ্রিকার কনস্টিটিউশনের আলোকে বলি যে আমাদের সংবিধানের একটা প্রিয়াম্বেল আছে না, ওদের সংবিধানের একটা পোস্টাম্বেল আছে। প্রি মানে শুরু আর পোস্ট মানে পরে, আমরা পোস্ট স্ক্রিপ্ট লিখি। তো সম্ভবত আমাদের সংবিধানের একটা পোস্টাম্বেল লিখতে হবে। বা ধরেন আমি যেটা বললাম যে কানাডিয়ান আদলে বা ব্রিটেনের আদলে বা নিউজিল্যান্ডের আলোকে আমরা একটা নতুন করে একটা ডকুমেন্ট বানাতে পারি, হুইচ উইল বি ইন এডিশন টু দি কনস্টিটিউশন অ্যান্ড হুইচ উইল এনজয় দি স্যাংটিটি অফ কনস্টিটিউশন। এই ইয়েটা পারবে, দ্যাট উইল নট টু সুপারসিড দি 1972 অরিজিনাল কনস্টিটিউশন, বা রাদার এটা কি হবে, এই যে এনরিচ করবে এবং সেটা সুপ্রিম কোর্ট সেটা ব্যাখ্যায় নিতে পারবেন এবং আমরা সেটা চর্চায় নিতে পারবো। ডক্টর বিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক। আপনি শেষের দিকে সাউথ আফ্রিকার কথা বলছিলেন, মানে একই রকম না হলেও যে সাউথ আফ্রিকা যেরকম ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশনের মধ্য দিয়ে তারা তাদের দেশটা রিবিল্ড করছে, আমরাও আমাদের মতো করে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে রিবিল্ড করতে চাই। এবং সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আপনিও বলেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক বড়।
এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য যে কথা বলা হয়, সেটাও রাজনৈতিক দলগুলোকে সেইভাবে চাইতে হবে। আমরা আশা করছি আমাদের রাজনৈতিক দলগুলো সেই সুবুদ্ধির পরিচয় দিবে। সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।